আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। দেশের অর্থনীতিতে ক্লান্তিকাল যাচ্ছে বলছে আইবিএফবি। এরপর জানিয়ে দিব বিএনপি শীর্ষ ৭ আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। জানিয়ে দিব নড়াইলে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি। নড়াইলে ইজি বাইক কেনার প্রলোভনে পলাশ মোল্লাকে অপহরণ এবং হত্যা দায়ে ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এবারে জানাবো মেয়েকে জবাই করে বাবার আত্মহত্যা। জানিয়ে দিব লোহার খাঁচায় দাঁড়িয়ে থাকতে হবে, এটা অত্যন্ত অপমানজনক বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং সর্বশেষ জানিয়ে দিব কুয়েতে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত বহু মানুষ। কুয়েতের দক্ষিণ অঞ্চলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। হতাহতের মধ্যে রয়েছে বিদেশি নাগরিকও, খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশের অর্থনীতিতে ক্লান্তিকাল চলছে। আইবিএফবি বাংলাদেশের অর্থনীতিতে ক্লান্তিকাল যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি হুমায়ুন রশিদ। মঙ্গলবার ১১ জুন রাজধানীর তেজগাঁয়ে সংগঠনটির কার্যালয়ে বাজেট ২০২৪-২৫ প্রত্যাশা এবং প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সংগঠনটির সভাপতি বলেন, দেশের অর্থনীতিতে ক্লান্তিকাল যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে বাজেটে অনেক বেশি সংস্কারের প্রত্যাশা করেছিলাম, কিন্তু সংস্কারের গাইডলাইন পাইনি। প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য উল্লেখ করে হুমায়ুন রশিদ বলেন, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দরকার সুশাসন, যথাযথ মনিটরিং। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকির মান ক্রমাগতভাবে উন্নয়নের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা এবং পরিকল্পনা নিশ্চিত করা জরুরি। এছাড়াও বাজেট বাস্তবায়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি খাতের অংশীদারিত্ব আরও জোরদার করতে হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬.৫%, কিন্তু চলতি অর্থবছরে মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৮৯%। এ মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতেই হবে, তা না হলে সাধারণ মানুষ কষ্ট এবং ভোগান্তিতে পড়বে। দেশের সমষ্টিক অর্থনীতি, সূচক সহ রাজস্ব আহরণ প্রক্রিয়া বিশ্বব্যাপী বিরাজমান কঠিন পরিস্থিতির কারণে চাপের মুখে আছে জানিয়ে আইবিএফবির সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড কর রাজস্ব লক্ষ্যমাত্রা যেভাবে বাড়ানো হয়েছে সে তুলনায় অন্যান্য খাত অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর এবং কর বহির্ভূত আয় বরং কমানো হয়েছে। সরকারি সংস্থা এবং কর্পোরেশন থেকে প্রাপ্ত ২ খাতে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা না কমিয়ে বরং বাড়ানো হলে জাতীয় রাজস্ব বোর্ডের উপর লক্ষ্যমাত্রার চাপ আরও কমানো যেত। সভায় এনবিআর-এর সাবেক চেয়ারম্যান এবং সংগঠনটির উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ নতুন করদাতাদের অনুৎসাহিত করবে। বিএনপি শীর্ষ ৭ আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। আপিল বিভাগের ২ বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির শীর্ষ ৭ আইনজীবী নেতাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আগামী ২৫শে জুলাইয়ের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার ১২ জুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালত
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে গত 24 এপ্রিল আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মিছিল সমাবেশ করার ঘটনায় বিএনপির শীর্ষ 7 আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। বিএনপির আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালত অবমাননার আসামিরা হলেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন মুন্নি। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আপিল বিভাগ আদেশের দিন পিছিয়ে দেয়। গত 15 জানুয়ারি আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনেও মিছিল সমাবেশ করার ঘটনায় তলবে আপিল বিভাগে হাজির হয়েছিলেন বিএনপির শীর্ষ 7 আইনজীবী নেতা। এই শীর্ষ 7 আইনজীবী নেতা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তার আগে গত 15 নভেম্বর আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় তার ব্যাখ্যা দিতে বিএনপির শীর্ষ 7 আইনজীবী নেতাকে তলব করে আপিল বিভাগ। 7 জানুয়ারি তাদের আদালতে হাজির হতে বলা হয়। একই সঙ্গে তাদের সুপ্রিম কোর্ট সহ সব আদালত অঙ্গনে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়। নড়াইলে হত্যা মামলায় 3 জনের ফাঁসি। নড়াইলে ইজি বাইক কেনার প্রলোভনে পলাশ মোল্লাকে অপহরণ এবং হত্যা দেয় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে 1 লক্ষ টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। বুধবার 12 জুন দুপুরে নড়াইল জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক জেলা দায়রা জজ আলমাস হোসেন মৃধা এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লোহাগাড়া উপজেলার মাকরাইল গ্রামের মৃত আবুল খায়ের মোল্লার ছেলে আনারুল মোল্লা, মরিচপাশা গ্রামের মৃত মুক্তার সর্দারের ছেলে জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া এবং আরপাড়া গ্রামের আবু বক্কর শিকদারের ছেলে মোহাম্মদ নাজমুল শিকদার। এর মধ্যে রয়েছে রায় ঘোষণার সময় জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া আদালতে উপস্থিত ছিলেন। আসামি আনারুল মোল্লা এবং নাজমুল শিকদার পলাতক রয়েছেন। মামলার বিবরণ থেকে জানা গেছে 2018 সালের 23 জুন সকালে নড়াইলের লোহাগাড়া উপজেলার মাকরাইল গ্রামে আব্দুল সালাম মোল্লার ছেলে পলাশ মোল্লা 25কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পার্শ্ববর্তী গ্রামে আনারুল মোল্লা, জিনারুল ইসলাম এবং মোহাম্মদ নাজমুল শিকদার তারা 40,000 টাকা ইজি বাইক কিনে দেবার প্রলোভন দেখিয়ে পলাশ মোল্লাকে অপহরণ করে। পুলিশ 2018 সালে 26 জুন মাগুরা জেলা সদর থানা ধানখোলা গ্রামে জাহাঙ্গীরের পাটক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। 8 জুলাই পলাশ মোল্লার পরিবার বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ছবি দেখে তার লাশ শনাক্ত করে। এই ঘটনায় পলাশের ভাই আহাদ আলী বাদী হয়ে লোহাগাড়া থানায় প্রথমে হারানো জিডি এবং পরে অপহরণ করে হত্যা মামলা দায়ের করে। মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্ত 2 আসামি আনারুল মোল্লা এবং নাজমুল শিকদার ইতিপূর্বে জামিন থেকে পলাতক রয়েছেন। নড়াইলের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার পরবর্তী আদালতের রায় কার্যকর করা হবে উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে। মেয়েকে জবাই করে বাবার আত্মহত্যা। বরিশাল সদরে পারিবারিক কলহের জেরে 5 বছর বয়সী শিশু কন্যাকে জবাই করে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা নাইম হাওলাদার। বুধবার 12 জুন সকালে নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কের পূর্ব পাশে স্বপ্নবিলাস ভবনের 4 তলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন নাইম হাওলাদার এবং তার শিশুকন্যা রাবেয়া বস্তি রোজা। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকার বাসিন্দা। নাইম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসনিনের গাড়ি চালক ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপপরিদর্শক এসআই আরাফাত হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহারখাঁচায় দাঁড়িয়ে থাকতে হবে, এটা অত্যন্ত অপমানজনক। ডক্টর ইউনূস 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বুধবার 12 জুন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের অব্যাহতি আবেদন খারিজ করে আদেশ দেয়। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেছে। বিচার শুরুর প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অনেক হয়রানি করছে, বুঝতে পারছি। আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম, এটা নাকি ন্যায্য হলো? যত অপরাধী প্রমাণিত না হচ্ছি ততদিন নিরপরাধ। একজন নিরপরাধ নাগরিককে লোহার খাঁচায় দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। কুয়েতে ভবনে ভয়াবহ আগুন, হতাহত বহু মানুষ। কুয়েতের দক্ষিণ অঞ্চলের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 35 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। হতাহতের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। আজ বুধবার 12 জুন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আগুন লাগার খবর নিশ্চিত করেছেন। কুয়েতের দক্ষিণ অঞ্চলীয় মানগাপ শহরে এটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুয়েতের তথ্য মন্ত্রণালয়। আনাদুলো এজেন্সির খবরে বলা হয়েছে, কুয়েতের দক্ষিণ অঞ্চলে আগুন নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে 39 জনে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা 30 ধরা হলেও সেটি আরও বাড়বে। অগ্নিকাণ্ডে আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল হাসপাতালে দলগুলোকে তাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে বলে জানিয়েছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর জানিয়েছে কর্মকর্তারা। এ বিষয়ে সর্বশেষ এতটুকুই আমাদের হাতে সংবাদ ছিল। পরবর্তী সংবাদ হাতে পাওয়ার পর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ বলছে, মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত 4 জন ভারতীয় নিহত হয়েছে। তবে বাংলাদেশি আছে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু ভারতীয় নাগরিক আছে সেহেতু বাংলাদেশি বা পাকিস্তানি নাগরিক থাকার কথা রয়েছে। তবে সেটি সময় গড়ালে হয়তো তথ্যগুলো পাওয়া যাবে।